আচ্ছা, ভাবুন তো, যদি আমাদের স্বাস্থ্যের চাকাটাকে একটু পেছনে ঘোরানোর মানে একটা আন্ডু বাটন থাকতো, কেমন হতো? যদি এমন কোনো উপায় থাকতো যা শুধু রোগ আটকাতে নয় বরং সারিয়ে তুলতেও সাহায্য করে। ডক্টর ডিন অর্নিশের একটা কথা খুব শোনা যায়, ভালো খান, বেশি নড়াচড়া করুন, কম চাপ নিন, বেশি ভালোবাসুন। শুনতে তো খুব সহজ সরল, তাই না? কিন্তু এর পেছনে বিরাট বিজ্ঞান আছে। ঠিক তাই, একদম। আর এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আছে ডক্টর ডিন অর্নিশের যুগান্তকারী বই আনডু ইট। দেখুন, এটা শুধু কিছু আইডিয়ার ওপর লেখা বই নয়। এর পেছনে আছে কয়েক দশকের গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল আর একদম বাস্তব অভিজ্ঞতা। বইটাতে দেখানো হয়েছে কিভাবে জীবনের 4টে মূলস্তম্ভ, মানে জীবনযাত্রার কিছু সাধারণ পরিবর্তন, কিভাবে দীর্ঘস্থায়ী রোগ, যেমন ধরুন করোনারি হার্ট ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, এমনকি কিছু প্রাথমিক পর্যায়ের ক্যান্সারকেও আটকাতে পারে বা কিছু ক্ষেত্রে সারিয়েও তুলতে পারে। এর কার্যকারিতা এতটাই প্রমাণিত যে আমেরিকার মেডিকেয়ার পর্যন্ত, মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, তারাও ওনার এই লাইফস্টাইল প্রোগ্রামটাকে স্বীকৃতি দিয়েছে। হৃদরোগ সারানোর জন্য এর খরচও দেয় তারা। বলেন কি? এটা তো এটা তো দারুণ খবর। তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো ডক্টর অর্নিশের এই বইটার গভীরে ঢোকা, তাই তো? এই যে 4টে স্তম্ভের কথা বলা হচ্ছে, ভালো খাওয়া, নড়াচড়া করা, চাপ কমানো আর ভালোবাসা, এগুলো আসলে কি, মানে কিভাবে কাজ করে? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একই জিনিসগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে একসাথে কেন কাজ করছে? এটা একটু অদ্ভুত না? আর এই লাইফস্টাইল ফলো করা, এটা কি সত্যি সম্ভব, মানে বাস্তবসম্মত? চলুন এই বিষয়গুলোই আজ একটু ভেঙে আলোচনা করা যাক। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর দেখুন, এই 4টে স্তম্ভ কিন্তু আলাদা আলাদা নয়। এরা একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। মানে এরা একসঙ্গে আমাদের শরীরের সেই সব গোড়ার জৈবিক পথগুলোকে, বায়োলজিক্যাল পাথওয়েজ যাকে বলে, সেগুলোকে প্রভাবিত করে। আর এই পথগুলোই কিন্তু বেশিরভাগ ক্রনিক ডিজিজের মূল কারণ। হুম, আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথমটা দিয়ে, ভালো খান বা ইট ওয়েল। এই খাদ্যাভ্যাস নিয়ে বইয়ের মূল আইডিয়াটা ঠিক কি? আচ্ছা, মূল ধারণাটা হল হোল ফুডস প্লান্ট বেসড ডায়েট, মানে পূর্ণাঙ্গ উদ্ভিদ ভিত্তিক খাবার। সহজ কথায় বললে এমন খাবার খাওয়া যা যতটা সম্ভব তার প্রাকৃতিক অবস্থায় আছে, মানে প্রচুর ফল, সবজি, হোল গ্রেন, মানে পূর্ণ শস্য, যেমন ধরুন ঢেকি ছাটা চাল, আটা, ওটস, তারপর লেগিউম মানে ডাল, শিম জাতীয় খাবার, নানা রকম বাদাম, বীজ, আর যতটা সম্ভব, মানে যতটা পারা যায় এড়িয়ে চলতে হবে প্রাণীজ প্রোটিন, বিশেষ করে রেডমিট। এছাড়াও পরিশোধিত বা প্রসেসড খাবার, সাদা চিনি, ময়দা, প্যাকেটজাত স্ন্যাক্স আর আনহেলদি ফ্যাট, মানে স্যাচুরেটেড বা ট্রান্সফ্যাট, এগুলো বাদ দিতে হবে। তার মানে ব্যাপারটা শুধু কি খাচ্ছি তা নয়, বরং কি খাচ্ছি না সেটাও সমান জরুরি। বইয়ে একটা বেশ চমকে দেওয়ার মতো কথা বলা আছে যে হৃদরোগ সারানোর ক্ষেত্রে এই ডায়েট নাকি মেডিটেরেনিয়ান ডায়েটের থেকেও বেশি কার্যকর হতে পারে। মেডিটেরেনিয়ান ডায়েট তো খুবই জনপ্রিয় আর স্বাস্থ্যকর বলে জানি আমরা। এটা কিভাবে সম্ভব? দেখুন, মেডিটেরেনিয়ান ডায়েট অবশ্যই খুব ভালো, মানে স্বাস্থ্যের জন্য উপকারী, বিশেষ করে রোগ আটকানোর জন্য। কিন্তু ডক্টর অনিশের রিসার্চে দেখা গেছে, যদি হৃদরোগের মতো অবস্থা সারাতে হয়, মানে ধরুন আর্টারিতে যে ব্লকেজ জমে গেছে সেটা কমাতে বা সরাতে হয়, তাহলে হয়তো আরও একটু স্ট্রিক্ট বা কঠোর উদ্ভিদভিত্তিক ডায়েটের দরকার পড়ে, যেখানে স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্টেরল খাওয়ার পরিমাণটা অনেক অনেক কম। এর কারণটা হলো এই হোল ফুড প্ল্যান্ট বেসড ডায়েট শরীরের অনেকগুলো জৈবিক প্রক্রিয়ার ওপর আরও সরাসরি, আরও শক্তিশালী পজিটিভ প্রভাব ফেলে। যেমন ধরুন, এটা শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ, মানে ক্রনিক ইনফ্লামেশন, সেটাকে দারুণভাবে কমায়। আর এই ইনফ্লামেশনই কিন্তু হার্ট ডিজিজ সহ বহু রোগের গোড়ায় থাকে। এটা আবার আমাদের পেটের ভেতরের ভালো জীবাণু, মানে মাইক্রোবায়োম, সেটার স্বাস্থ্যকর ব্যালেন্স ফেরাতে সাহায্য করে। এটা কিন্তু আমাদের হজম, পুষ্টি শোষণ, এমনকি মুডের জন্য খুব জরুরি। আর অক্সিডেটিভ স্ট্রেস, মানে শরীরের কোষের যে ক্ষতি হয় ফ্রি র্যাডিক্যালের জন্য, সেটাও কমায়। এর সাথে পরিবেশের লাভটাও তো আছে, তাই না? প্ল্যান্ট বেসড ডায়েট গ্রিনহাউস গ্যাস কমায়, জল আর জমিও কম লাগে। হুম, কিন্তু একটা প্রশ্ন প্রায়ই ওঠে, এই ধরনের খাবারে কি যথেষ্ট প্রোটিন পাওয়া যায়?
অনেকেই তো ভাবেন প্রোটিন মানেই মাংস, ডিম বা দুধ। হ্যাঁ, এটা একটা খুব কমন ভুল ধারণা। আসলে উদ্ভিদ জগতেও কিন্তু প্রোটিনের দারুণ সব উৎস আছে। বিভিন্ন রকম ডাল, মটরশুঁটি, সয়াবিন, টোফু, নানা রকম বাদাম, বীজ যেমন চিয়া সিড, ফ্লেক্সিড, এমনকি হোল গ্রেনগুলোতেও কিন্তু বেশ ভালো পরিমাণে প্রোটিন থাকে। একটু ঠিকঠাক প্ল্যান করে খেলে এই ডায়েট থেকেও শরীরের দরকারি সব অ্যামিনো অ্যাসিড সহ যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। কোনো সমস্যাই হয় না। আসলে বইয়ে কিছু বেশ মজার রেসিপিও দেওয়া আছে, যেমন স্পাইসড ভেজিটেবল কারি বা স্মোকি বিন টাকোস। এগুলো পড়লেই বোঝা যায় যে হেলদি খাবার মানেই বিস্বাদ বা বোরিং নয়। ডক্টর অর্নিশের একটা কথা এখানে খুব খাটে। যখন খাদ্যাভ্যাস ভুল হয়, ওষুধ কোনো কাজে আসে না। যখন খাদ্যাভ্যাস সঠিক হয়, ওষুধের প্রয়োজন হয় না। বাহ, খুব জোরদার কথা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় স্তম্ভে, বেশি নড়াচড়া করুন বা মুভ মোর। ব্যায়ামের উপকারিতা তো আমরা জানি, কিন্তু এই বইতে কি আলাদা কিছু বলা হয়েছে? হ্যাঁ, বইটাতে ব্যায়ামকে শুধু ওজন কমানো বা মাসল বানানোর জিনিস হিসেবে দেখা হয়নি। এর প্রভাবটা অনেক অনেক গভীর আর ছড়ানো। যেমন সাধারণ হাঁটা চলার উপরও খুব জোর দেওয়া হয়েছে। রিসার্চে দেখা গেছে দিনে মাত্র ২৫-৩০ মিনিট একটু জোরে হাঁটাও কিন্তু আয়ু বাড়াতে পারে। ব্যায়াম আমাদের মুডকে দারুণভাবে ভালো করে তোলে। ডিপ্রেশন বা অ্যাংজাইটির লক্ষণ কমাতে পারে। মানে কিছু ক্ষেত্রে এটা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের মতোই কাজ করতে পারে। আর ব্রেইনের জন্য তো এটা অসাধারণ। ব্যায়াম মস্তিষ্কে নতুন কোষ আর কানেকশন তৈরি করতে সাহায্য করে। এই প্রসেসটাকে বলে নিউরোজেনেসিস। এটা আমাদের স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এগুলো বাড়ায়। আর বইটাতে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, ব্যায়ামের সাথে আনন্দের যোগ। এটাকে কষ্টকর ওয়ার্কআউট না ভেবে আনন্দের প্লে আউট হিসেবে দেখতে বলা হয়েছে। দারুণ না আইডিয়াটা? একদম। কারণ কোনো কাজ যদি আমরা এনজয় না করি, সেটা লম্বা সময় ধরে চালিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, তাই না? ব্যায়ামের পেছনে সায়েন্সটাও কিন্তু খুব সলিড। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের টেলোমিয়ারের দৈর্ঘ্য ঠিক রাখতে বা বাড়াতেও সাহায্য করে। টেলোমিয়ার হলো আমাদের ক্রোমোজোমের মাথায় থাকা একটা টুপির মতো অংশ, যা কোষ ভাগ হওয়ার সময় ডিএনএকে বাঁচায়। বয়স বাড়লে এটা ছোট হতে থাকে। হ্যাঁ, শুনেছি। বায়োলজিক্যাল এজিংয়ের একটা মার্কার এটা। ঠিক তাই। ব্যায়াম এই ছোট হওয়ার প্রসেসটাকে স্লো করে দিতে পারে। মানে সেলুলার লেভেলে বুড়িয়ে যাওয়াটাকে আটকাতে পারে। তাছাড়া ব্যায়াম রক্ত চলাচল বাড়ায়, শরীরে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেয় সব কোষে। আর স্ট্রেস কমাতেও এর সরাসরি ভূমিকা আছে। বইটাতে ৩ ধরনের ব্যায়ামের কথা বলা হয়েছে। অ্যারোবিক, যেমন হাঁটা দৌড়ানো; স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট নিয়ে বা নিজের বডি ওয়েট ব্যবহার করে; আর স্ট্রেচিং বা ফ্লেক্সিবিলিটি। তবে সবচেয়ে জরুরি হল কতটা কঠিন ব্যায়াম করছি, তার চেয়েও বেশি দরকারি হল নিয়মিত করা আর ব্যায়ামের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। খুব বেশি বা খুব ইন্টেন্স ব্যায়াম কিন্তু অনেক সময় ভালোর চেয়ে খারাপ বেশি করতে পারে। তাই নিজের শরীরের কথা শোনাটা খুব দরকারি। ঠিক। এবার তৃতীয় স্তম্ভ, কম চাপ নিন বা স্ট্রেসলেস। আজকের দিনে এটা বোধহয় সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা। বইটা স্ট্রেসকে কিভাবে দেখছে? বইটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে জোর দেয়। সেটা হলো স্ট্রেস যতটা না আমাদের সাথে কি ঘটছে তার উপর নির্ভর করে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করে আমরা সেই ঘটনাগুলোর প্রতি কিভাবে রিয়্যাক্ট করছি, মানে সেগুলোকে কিভাবে নিচ্ছি তার উপর। ডক্টর অর্নিশ একটা কোটেশন ব্যবহার করেছেন, স্ট্রেস কামস প্রাইমারিলি নট জাস্ট ফ্রম হোয়াট হ্যাপেন্স টু আস বাট মোর ইম্পর্ট্যান্ট হাউ উই রিয়্যাক্ট টু হোয়াট হ্যাপেন্স টু আস। মানে চাপটা মূলত বাইরের ঘটনা নয়, আমাদের ভেতরের প্রতিক্রিয়া। তার মানে স্ট্রেসটা আসলে আমাদের পারসেপশনের ওপর অনেকটা নির্ভর করে। আর ক্রনিক স্ট্রেসের শারীরিক ক্ষতিগুলো তো এখন সায়েন্টিফিক্যালি প্রুভড। ইনফ্লেমেশন বাড়ায়, টেলোমিয়ার ছোট করে দেয়, ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে। বইয়ে নাকি রোজ প্রায় ১ ঘন্টা স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য রাখতে বলা হয়েছে। আজকের এই ফাস্ট লাইফে এত ডিজিটাল ডিস্ট্র্যাকশনের মধ্যে এটা তো বেশ কঠিন মনে হচ্ছে। কঠিন তো বটেই, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা বুঝলে হয়তো এই সময়টুকু বের করার গুরুত্বটা বোঝা যাবে। যখন আমরা লম্বা সময় ধরে চাপে থাকি, তখন আমাদের শরীরের ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটা সবসময় অ্যাক্টিভেটেড থাকে। এর ফলে কোর্টিসলের মতো স্ট্রেস হরমোন বের হয়, যা লম্বা সময় ইনফ্লামেশন বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, এমনকি আমাদের জিনের প্রকাশ বা জিন এক্সপ্রেশনের উপরও খারাপ প্রভাব ফেলে।
কিন্তু ভালো খবর হলো আমরা চেষ্টা করে এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করতে পারি। স্ট্রেস ম্যানেজমেন্টের যে টেকনিকগুলো আছে, যেমন মেডিটেশন বা ধ্যান, যোগা, গভীর শ্বাসের ব্যায়াম বা ধরুন প্রকৃতির কাছাকাছি সময় কাটানো, এগুলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, মানে শরীরকে শান্ত করে, হিলিং প্রসেসকে চালু করে। এগুলো আমাদের মানসিক সহনশীলতা বা রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করে। বইয়ের ভাষায় বললে নিজের ফিউজ লম্বা করা। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্র্যাকটিসগুলো আমাদের জিন এক্সপ্রেশনকেও পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন বইয়ের আরেকটা কোটেশন বলছি, চেঞ্জ ইয়োর মাইন্ড, চেঞ্জ ইয়োর জিনস। মন পরিবর্তন করে জিনের প্রকাশ বদলানো, এটা তো রেভলিউশনারি আইডিয়া। আচ্ছা, এবার আসি চতুর্থ আর শেষ স্তম্ভে, বেশি ভালোবাসুন বা লাভ মোর। অনেকের কাছেই হয়তো ভালোবাসা বা সোশ্যাল কানেকশনকে স্বাস্থ্যের স্তম্ভ হিসেবে দেখাটা একটু অন্যরকম লাগতে পারে। বইটা কিভাবে এই কানেকশনটা বানাচ্ছে? এটা শুধু অন্যরকম নয়, সম্ভবত সবচেয়ে গোড়ার আর শক্তিশালী স্তম্ভগুলোর একটা। ডক্টর অর্নেশ বলছেন, মানুষের সাথে গভীর অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা আর একটা সাপোর্টিভ কমিউনিটির অংশ হওয়া, এটা আমাদের জন্য অক্সিজেন, জল বা খাবারের মতনই একটা বেসিক বায়োলজিক্যাল চাহিদা। আমরা প্রায় শুনি না একাকিত্বের মহামারী বা এপিডেমিক অফ লোনলিনেস কথাটা? এটা কিন্তু শুধু কথার কথা নয়। রিসার্চ পরিষ্কার দেখাচ্ছে যে ক্রনিক লোনলিনেস আর সোশ্যাল আইসোলেশন আমাদের স্বাস্থ্যের জন্য সাংঘাতিক ক্ষতিকর। এটা হার্ট ডিজিজ, ডিমেনশিয়া, এমনকি সময়ের আগে মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয়। বলা হয় এটা নাকি দিনে 15টা সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। তার মানে একাকিত্বের সরাসরি ফিজিক্যাল এফেক্ট আছে। অর্নিশ প্রোগ্রামে যে সাপোর্ট গ্রুপের উপর এত জোর দেওয়া হয়, সেটা এই জন্যে। একদম। কারণ একাকিত্ব আর বিচ্ছিন্নতাবোধ আমাদের শরীরে সেই ক্রনিক স্ট্রেস আর ইনফ্লেমেশন তৈরি করে, জানি আমরা আগেই কথা বলছিলাম। উল্টো দিকে ভালোবাসা, ঘনিষ্ঠতা, এমপ্যাথি আর মজবুত সামাজিক বন্ধন, এগুলো ওই স্ট্রেস রেসপন্সকে কমায়, হিলিং প্রসেসকে স্টিমিউলেট করে। এগুলো আমাদের শরীরে অক্সিটোসিনের মতো ফিল গুড হরমোন বেরোতে সাহায্য করে, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর পজিটিভ জিন এক্সপ্রেশনকেও বাড়াতে পারে। বইটাতে শুধু ভালোবাসার গুরুত্বই বলা হয়নি, কিভাবে এই কানেকশন আরও গভীর করা যায় তার কথাও আছে। এর জন্য দরকার ভালনারেবল হওয়া, মানে নিজের দুর্বলতা প্রকাশ করার সাহস, আর খাঁটি বা অথেন্টিক থাকা। জুলু কালচারে একটা খুব সুন্দর গ্রিটিং আছে, সাউবোনা, মানে আমি তোমাকে দেখছি। এটা শুধু বাইরে থেকে দেখা নয়, এর মানে হলো আমি তোমার ভেতরের সত্তাকে, তোমার ভালো মন্দ, আলো আধার সবটাকেই স্বীকার করছি, সম্মান জানাচ্ছি। অথেন্টিক কানেকশন তৈরি করতে হলে এমনই গভীর দৃষ্টি দরকার। বইয়ে এরকম কানেকশন তৈরির জন্য কিছু প্র্যাকটিসের কথাও বলা হয়েছে, যেমন নিয়মিত গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করা, ক্ষমা করার অভ্যাস করা, মন দিয়ে অন্যের কথা শোনা, অ্যাক্টিভ লিসনিং যাকে বলে, এমপ্যাথি বা সহানুভূতি চর্চা করা, আর নিঃস্বার্থভাবে অন্যের সেবা করা। এই প্র্যাকটিসগুলো শুধু আমাদের মনে শান্তি আনে না, এগুলো ফিজিক্যাল লেভেলেও কাজ করে, স্ট্রেস কমায়, সম্পর্কের মান ভালো করে। এই 4টি স্তম্ভ, ভালো খাওয়া, নড়াচড়া করা, চাপ কমানো, ভালোবাসা, এগুলো আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু বইটার আসল শক্তি মনে হচ্ছে এদের একসাথে কাজ করার ক্ষমতায়। আর এখানেই বইয়ের সবচেয়ে যুগান্তকারী আইডিয়াটা লুকিয়ে আছে, তাই না? দ্বিতীয় চ্যাপ্টারে একটা ইউনিফাইড থিওরি বা একীভূত তত্ত্বের কথা বলা হয়েছে। মানে কিভাবে এই একই লাইফস্টাইল চেঞ্জগুলো হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এমনকি প্রাথমিক পর্যায়ের প্রস্টেট ক্যান্সারের মতো আলাদা আলাদা রোগকে প্রভাবিত করতে পারে। এটা কিভাবে হয়? ঠিক এখানে কানেকশনটা সবচেয়ে পরিষ্কার হয়, আর ডক্টর অর্নিশের কাজের মৌলিকতাটা বোঝা যায়। বহু বছর ধরে মেডিকেল সায়েন্স বিভিন্ন রোগকে আলাদা আলাদা করে দেখেছে, তাদের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট ভেবেছে। কিন্তু অর্নিশ আর ওর মতো অন্য গবেষকরা দেখিয়েছেন যে এই যে আপাতদৃষ্টিতে আলাদা আলাদা ক্রনিক রোগগুলো, এগুলোর মূলে আসলে একই বা খুব কাছাকাছি কিছু বেসিক বায়োলজিক্যাল মেকানিজম কাজ করে। এর মধ্যে আছে ক্রনিক ইনফ্লেমেশন, অক্সিডেটিভ স্ট্রেস, জিনের প্রকাশে খারাপ পরিবর্তন, টিলোমিয়ারের দৈর্ঘ্য কমে যাওয়া, পেটের মাইক্রোবায়োমের ব্যালেন্স নষ্ট হওয়া, আর অ্যাঞ্জিওজেনেসিস, মানে অনিয়ন্ত্রিত নতুন রক্তনালী তৈরি হওয়া, যেটা ক্যান্সার সেলের বৃদ্ধিতে সাহায্য করে। এই যে 4টে লাইফস্টাইল পিলার, খাদ্যাভ্যাস,
নড়াচড়া, স্ট্রেস ম্যানেজমেন্ট আর সোশ্যাল কানেকশন। এগুলো কোনো একটা নির্দিষ্ট রোগের সিম্পটমকে টার্গেট না করে বরং এই সবগুলো গোড়ার কারণকে একসাথে আর পজিটিভলি প্রভাবিত করে। যখন কেউ হেলদি খাবার খাচ্ছেন, রেগুলার এক্সারসাইজ করছেন, স্ট্রেস কন্ট্রোল করছেন আর ভালো সম্পর্ক বজায় রাখছেন, তখন তিনি একই সাথে শরীরের ইনফ্লামেশন কমাচ্ছেন, অক্সিডেটিভ স্ট্রেস কন্ট্রোল করছেন, ভালো জিনের প্রকাশ বাড়াচ্ছেন, টেলোমিয়ার রক্ষা করছেন, মাইক্রোবায়োমকে হেলদি রাখছেন। আর সেই কারণেই এই একই লাইফস্টাইল একাধিক রোগ আটকাতে বা সারাতে এতটা এফেক্টিভ হতে পারে। বইয়ের একটা গুরুত্বপূর্ণ কথা আবার মনে পড়ছে, Our genes are a predisposition, but our genes are not of fate. মানে আমাদের জিনে হয়তো রোগের প্রবণতা থাকতে পারে, কিন্তু আমাদের লাইফস্টাইল সেই ফিউচারকে অনেকটাই কন্ট্রোল করতে পারে। আর আমেরিকার মেডিকেয়ারের মতো সংস্থা যে এই প্রোগ্রামকে অ্যাকসেপ্ট করেছে, সেটা এর সায়েন্টিফিক ভ্যালিডিটি আর কার্যকারিতারই প্রমাণ। একেই বলা হচ্ছে লাইফস্টাইল মেডিসিন, যা হেলথ আর হিলিংয়ের দুনিয়ায় একটা নতুন দিক খুলে দিচ্ছে। ব্যাপারটা সত্যি খুব গভীর আর আশার কথা শোনায়, কিন্তু অনেকের মনেই একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন আসতে পারে, এই জীবনধারা কি সত্যি ফলো করা সম্ভব? বিশেষ করে আমাদের এখনকার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সোশ্যাল প্রেশার, এগুলোর মধ্যে এটা কি খুব বেশি কঠিন বা এক্সট্রিম নয়? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, আর বইতেও এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ডক্টর অর্নিশ বলেন যে ছোটখাটো বা মাঝারি পরিবর্তনের চেয়ে বরং বেশ বড় আর কম্প্রিহেন্সিভ পরিবর্তন অনেক সময় বেশি কাজে দেয়, কারণ তাতে রেজাল্টটা তাড়াতাড়ি দেখা যায়। আর এই দ্রুত ফল পাওয়াটা মানুষকে ওই পরিবর্তনটা চালিয়ে যেতে মোটিভেট করে। তবে ওর মূল কথাটা হলো, এই পরিবর্তনগুলোকে টিকিয়ে রাখার চাবিকাঠি হলো সেগুলোকে আনন্দদায়ক আর অর্থপূর্ণ করে তোলা। উনি বলেন, ইফ ইটস প্লেজারেবল অ্যান্ড মিনিংফুল, ইটস সাস্টেইনেবল। যদি শুধু ভয় দেখিয়ে বা জোর করে কাউকে বদলানোর চেষ্টা করা হয়, সেটা লম্বা সময় ধরে কাজ করে না। আনন্দের সাথে হেলদি রান্না করা, নিজের পছন্দের ব্যায়াম খুঁজে নেওয়া, স্ট্রেস কমানোর উপায়গুলো এনজয় করা আর প্রিয়জনদের সাথে কোয়ালিটি টাইম কাটানো, এগুলো যখন জীবনের একটা অংশ হয়ে যায়, তখন সেটার বোঝা মনে হয় না। ঠিক। বইয়ের শেষে যেমন রান্নাঘরকে হেলদি রান্নার উপযোগী করে গোছানোর কিছু টিপস দেওয়া আছে, সেগুলো হয়তো একটু সাহায্য করতে পারে। আর সাকসেস স্টোরিগুলোও তো নিশ্চয়ই খুব ইন্সপায়ার করে। যেমন ডক্টর ট্রুহার্জের গল্পটা, যিনি এই প্রোগ্রাম ফলো করে হার্ট ট্রান্সপ্ল্যান্ট এড়াতে পেরেছিলেন। হ্যাঁ, এই সাফল্যের গল্পগুলো প্রমাণ করে যে এটা সম্ভব, আর অনেকের জীবনেই এটা বিরাট পরিবর্তন এনেছে। তবে এখানে দুটো জিনিস মনে রাখা খুব জরুরি। প্রথমত, যদিও অনেক বড় পরিবর্তনের কথা বলেন, অনেকের জন্য হয়তো ধাপে ধাপে শুরু করাটা সহজ হতে পারে। হয়তো প্রথমে একটা বা দুটো স্তম্ভের উপর বেশি ফোকাস করা, তারপর আস্তে আস্তে অন্যগুলো অ্যাড করা। আসল কথা হলো শুরু করা আর চালিয়ে যাওয়া। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের অলরেডি কোনো ক্রনিক রোগ আছে বা যারা রেগুলার কোনো ওষুধ খান, তাদের জন্য লাইফস্টাইলে কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা আর তার সুপারভিশনে থাকাটা মাস্ট। কারণ ডায়েট বা এক্সারসাইজের পরিবর্তন কিন্তু ওষুধের ডোজের উপর প্রভাব ফেলতে পারে। এটা খুব জরুরি একটা কথা। তাহলে এই যে এত আলোচনা হলো, এর থেকে যদি মূল নির্যাসটা বোঝার চেষ্টা করি, সেটা কি দাঁড়ায়? মূল মেসেজটা হলো, আমাদের লাইফস্টাইলের এই চারটে আপাতদৃষ্টিতে সাধারণ কিন্তু একেবারে মৌলিক স্তম্ভ, আমরা কি খাই, কতটা নড়িচড়ি, কিভাবে স্ট্রেস সামলাই আর কতটা ভালোবাসি বা কানেক্টেড থাকি, এগুলোর একসাথে বিরাট শক্তি আছে। এগুলো শুধু রোগ আটকায় না, বরং বহু ক্রনিক রোগের একেবারে গোড়ার কারণগুলোকে টার্গেট করে, সেগুলোকে সারিয়ে তোলার পথে নিয়ে যাওয়ার সায়েন্টিফিক্যালি প্রুভেন ক্ষমতা রাখে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো সায়েন্স বেসড লাইফস্টাইল মেডিসিনের শক্তি, যা আমাদের নিজেদের স্বাস্থ্যের কন্ট্রোলটা অনেকাংশে আমাদের হাতেই ফিরিয়ে দেয়। সত্যি, এটা স্বাস্থ্যের প্রতি আমাদের এতদিনের ভাবনাচিন্তাকে বেশ চ্যালেঞ্জ করে আর একটা নতুন আশার আলো দেখায়। আর শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। যেহেতু আমরা দেখলাম এই চারটি বেসিক পিলার, খাওয়া, নড়াচড়া, স্ট্রেস, কানেকশন, আমাদের পুরো স্বাস্থ্যের সাথে এত গভীরভাবে জড়িয়ে আর একে অপরের ওপর এত স্ট্রংলি প্রভাব ফেলে, তাহলে একবার ভেবে দেখুন তো, আজ যদি কেউ এই ক্ষেত্রগুলোর মধ্যে যে কোনো একটা দিকে একটা ছোট্ট কিন্তু টেকসই আর পজিটিভ স্টেপ নেন,
হতে পারে সেটা রোজকার খাবারে একটা এক্সট্রা ফল যোগ করা, বা 5 মিনিট বেশি হাঁটা, বা 2 মিনিটের জন্য একটু গভীর শ্বাস নেওয়া, বা কাছের কোনো মানুষকে ফোন করে তার খোঁজ নেওয়া। তাহলে সেই একটা আপাতদৃষ্টিতে ছোট পদক্ষেপ কিভাবে আস্তে আস্তে অন্য ক্ষেত্রগুলোতেও ভালো প্রভাব ফেলতে শুরু করতে পারে, আর কিভাবে সেটা সুস্থ থাকার পথে একটা পজিটিভ চক্র, একটা আপওয়ার্ড স্পাইরাল তৈরি করতে পারে। এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের ভালো থাকার জার্নিতে পরের পদক্ষেপটা নিতে ইন্সপায়ার করতে পারে।